হিস্ট্রি পোর্শনের আজকে থার্ড ক্লাস আছে, তো হিস্ট্রি পোর্শনের একটুখানি আমি বলে দিচ্ছি, যেহেতু কয়েকজন নতুন আছে। হিস্ট্রি পোর্শন হচ্ছে পালি সিলেবাসের সেকেন্ড পেপারের সেকশন এ যেটা আছে, এটা হচ্ছে 100 নাম্বার, এখান থেকে বাংলা ভাষায় লিখতে হবে, সেই জায়গায় এটা ক্লাস। এটাই 1B থেকে 12B বলে রাখা হয়েছে। বি অর্থে সেকেন্ড ক্লাসগুলো বি সিরিজ রাখা, মানে 12টা ক্লাসের মধ্যে এটা কমপ্লিট করা হবে। এবং মোটামুটি এর মধ্যে 100 নাম্বার যে আছে সিলেবাস পুরোটাই কভার হবে। এখানে যে নোটগুলো আছে তোমরা মিলিয়ে দেখতে পারো প্রিভিয়াস ইয়ার থেকে। এইখানের সামথিং এটা 54 পেজ আছে, এর মধ্যে কিন্তু পুরো 100 নাম্বার কভার হবে। তো ভালো করে এগুলো পড়বে, সমস্ত কিছু পড়বে। সাজেশান আমি দিয়েছি বটে, কিন্তু যেহেতু তোমরা প্রথমবার পড়ছো পালি, পুরোটা কিন্তু কভার করার প্রয়োজন আছে। এবং যেটা গতবারে এসেছে, যেমন এই লাইফ অফ বুদ্ধার প্রশ্নটা 23-এ এসে গেছে, এটা কিসের মতন বাদ দেওয়া যায়? কিন্তু তা বলে কি কেউ এটা বলবে যে 23-এ এসে গেছে আমি লাইফ অফ বুদ্ধ পড়বো না? কিন্তু পালি পড়তে গিয়ে যদি বুদ্ধ জীবনী সম্পর্কে কারো জ্ঞান না থাকে তাহলে তো মুশকিল। তো সুতরাং এই পুরো যে নোটটা আছে এটা পুরোটা পড়তে হবে। পড়া মানে তুমি বলতে পারো একবার পড়লে, দুবার পড়লে, রিডিং পড়লে মোটামুটি, তাতে অসুবিধা নেই। মানে একদম নোটগুলো মুখস্থ করে লিখতে হবে সেটা না হলেও পুরোটা কিন্তু কভার করতে হবে, বাদ দেওয়া চলবে না। কারণ এই জিনিসগুলো বিভিন্ন অন্যান্য পোর্শনে গিয়ে কাজে দেবে। হয়তো লাইফ অফ বুদ্ধ কোশ্চেনটা 23-এ এসে গেছে, কিন্তু তার অ্যাপ্লিকেশানগুলো অন্যান্য জায়গাতে আছে। আচ্ছা, এই হলো বিষয়। এখন নোট যেটা আছে সেটা প্রসঙ্গে বলি। এখানে কোশ্চেন দেয়া আছে যে এই লাইফ অফ বুদ্ধ টপিক থেকে এই রকম কোশ্চেন আসতে পারে। কোশ্চেনগুলো মোটামুটি কোনটা কত সালে এসেছে একটা এরকম দেয়া হয়েছে, আইডিয়া হবে। তবে আমি বলেছিলাম আগে যে কোশ্চেনগুলো কিন্তু 20 থেকে আপডেট করা নেই। এখানে WBCS 20 বলে দেয়া নেই কোথাও। তো অ্যাকচুয়ালি এটা 20 সালের পরে বানানো হয়েছিল, 21-এর এক্সাম, 21 বা 20-র এক্সাম হওয়ার আগে বোধহয়, এগুলো দেয়া নেই। তো তোমরা যেটা করবে, যে জায়গাটা যখন পড়বে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেয়া আছে, সেখান থেকে 2023, 22, 21, 20 প্রিভিয়াস 4টে সালের কী কী এসেছে না এসেছে এটা দেখে নেবে। যেমন এই লাইফ অফ বুদ্ধ এখানে মেনশান নেই, 23-এ এসেছে, কিন্তু প্রিভিয়াস 4টে ইয়ার যখন দেখবে ওখান থেকে লক্ষ্য করবে যে কী প্রশ্ন এসেছে এখান থেকে। তাহলে একটা কোশ্চেন স্টাডিটাও হবে, প্লাস যে জিনিসটা পড়বে সেটা এটা বুঝতে পারে যে তার কীরকম ফ্রিকোয়েন্সি আছে, কোশ্চেনটা কেমন রিপিটেশন হচ্ছে, তাতে পড়ার একটা উৎসাহ পাবে। আচ্ছা, এই বিষয় হলো। সেকেন্ড হচ্ছে এই নোট যেটা আছে এটা একটা প্যাটার্নে সাজানো আছে। এবারে আমি সমস্ত নোটসের মানে প্যাটার্নগুলো চেঞ্জ করেছি, মানে ক্লাসের শিডিউল, যাতে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হয় এবং এফেক্টিভলি পড়া যেতে পারে। এখানে 12টা যে ক্লাস আছে, 12টা ক্লাসকে 4খানা ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1, 2, 3, 4। তো এর মধ্যে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে 30 নম্বরের কোশ্চেন থাকে। তো সেইভাবে মাথায় রেখে এটা পড়বে। একটা 30 নম্বরের কোশ্চেন একটা ইউনিট থেকে আসবে, এবং একটা ইউনিটের মধ্যে 3টে করে সেকশন আছে, 4টে ইউনিট, প্রত্যেকটা 3টে সেকশন, 3 4-এ 12টা, প্রত্যেকটা সেকশন হচ্ছে একটা ক্লাস। এর মধ্যে 2টো ক্লাস হয়েছে, সুতরাং এখানে 1B, 2B, মানে এটা সিরিয়াল নাম্বার, আর ইউনিটগুলো হচ্ছে সিলেবাসের মতন ভাগ করা। ইউনিটগুলো কীভাবে ভাগ করা আছে আমি আর বলছি না, এটা তোমাদের যখন আমি এক্সট্রা ক্লাসগুলো যখন নেব, মানে প্রিভিয়াস ক্লাস যেগুলো তোমরা মিস করেছো, সেখানে আমি খুব ডিটেলসে বলে দেবো কী আছে, কী পড়তে হবে, কেমন রিপিটেশান হয়, কত নাম্বার পাওয়া যায় ইত্যাদি। ওটা নিয়ে কোনো চাপ নিতে হবে না। জাস্ট এটা যখন বাড়িতে পড়তে বসবে অসুবিধা যাতে না হয় এই জন্য এই জিনিসগুলো বলে দেয়। আর ইউনিট ওয়াইজ দেখলে তাহলে ইউনিট 1-এর সেকশন 1 ক্লাস হয়েছে লাইফ অফ বুদ্ধা। এখান থেকে 30 নম্বরের প্রশ্ন থাকে, বড় প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে। ফরমেশন অফ সংঘ, এটাও দেখো বড় প্রশ্ন আছে, এইটাই প্রশ্ন, এটা 30 নম্বরের প্রশ্ন, এই 2 পাতা 2.5 পাতার মতন হবে। আর 10 নম্বরের এখান থেকে শর্ট কোশ্চেন লিখতে হয়, এই যে এইগুলো কপিলাবস্তু, ঋষিপতন, এইরকম, এগুলো 10 নম্বরের প্রশ্ন। তো যাই হোক, এগুলো আমি পড়িয়ে দেব, সমস্যা নেই। ইউনিট 2 হয়ে গেছে, প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া।
সরি ইউনিট টু, সেকশন টু হয়েছে। তো ইউনিট ওয়ানের বিষয় হচ্ছে বুদ্ধের জীবনী এবং ভিক্ষুণী সংঘ কীভাবে গঠিত হয়েছিল। ইউনিট টু এর বিষয় হচ্ছে যে বুদ্ধের সমকালীন ভারতবর্ষে ধর্মীয় পরিস্থিতি, রিলিজিয়াস কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন, সোশিও ইকোনমিক কন্ডিশন, তিনটে বড় প্রশ্ন ওখান থেকে ছিল। এই জিনিসগুলো হিস্ট্রি পোর্শনে যেটা আছে, মানে ইউনিট ওয়ান এবং ইউনিট টু, ছটা ক্লাস। এই ছটা ক্লাসের জিনিস মোটামুটি তোমরা জানো। হিস্ট্রি তোমাদের যে নলেজ আছে সেখান থেকে অনেক কিছু লিঙ্ক পাবে। এই যে এখানে দেখো লেখা আছে মক্খলি গোসাল প্রতিষ্ঠিত আজীবীয় সম্প্রদায় ছিল। মক্খলি গোসালের নাম হয়তো অনেকে শুনেছো হিস্ট্রি পড়তে গিয়ে। হিস্ট্রি বইতে বোধহয় মক্খলি গোশালা বা এরকম একটা কিছু লেখা থাকে। মাকখালি গোশাল, মকখালি গোশাল, অনেকে এরকম। এটা বন্ধ হয়ে গেল কেন? নোট লিখেছে তারা, ওই বানানগুলো এরকম লিখেছে উল্টো পাল্টা। তো এইরকম তো এই জিনিসগুলো আছে। আচ্ছা, নোট বিষয়ে আর একটা বলার, সেটা হচ্ছে এই ক্লাসের রেকর্ডিং আমি রাখছি, তা সত্ত্বেও যেহেতু পরে আমি বললাম 1 মাস পরে এটা ডিলিট করে দেবো, রাখার সমস্যা। তো ইন্ডিভিজুয়াল ক্লাসের মানে ইউটিউবে যে রেকর্ডিং রাখা আছে সেগুলো এখানে ফুটনোটে বলা আছে। যেমন মানে এই যে ক্লাসটা প্রি-বুদ্ধিস্ট ইন্ডিয়ার ক্লাস, কিন্তু ইউটিউবে যে পেপার টু গ্রুপ এ হিস্ট্রি পোর্শন এই নামের প্লে লিস্টের মধ্যে ভিডিও নাম্বার 9B, এইটা হচ্ছে এই টপিকের ক্লাস। এবং এটা প্রিভিয়াস ব্যাচেরই ক্লাস রেকর্ডিং, সুতরাং তার মধ্যে তোমাদের যেটা পড়ানো হচ্ছে বা ওদের পড়ানো হচ্ছে এর মধ্যে খুব একটা মানে পার্থক্য কিছু নেই, ইকুইভ্যালেন্ট। পরবর্তীতে এগুলো থেকে দেখতে চাইলে দেখে নিতে পারো, সমস্যা হবে না। আপাতত এই মান্থলিগুলো মোটামুটি দেখতে পারো, মাসের জিনিসটা মাসে, পরে আমি ওটা ডিলিট করে দেবো। তো সেক্ষেত্রে এইভাবে দেখতে পারো। আচ্ছা, আর একটা বিষয় বলার, সেটা হচ্ছে হিস্ট্রি পোর্শনে যে 100 নাম্বার আছে সেকশন এ, পেপার টু এর সেকশন এ, এখান থেকে দুটো 30 নাম্বারের প্রশ্ন লিখতে হয় আর 10 নাম্বারে 4টে শর্ট কোশ্চেন লিখতে হয়। তাহলে 10 × 4, 4×10=40, টোটাল হচ্ছে 100। তো আমরা এই যে সেকেন্ড ক্লাসে আপাতত 3 মাস যেগুলো করবো সেখানে এই 30 নাম্বারের দুটো প্রশ্ন এবং 10 নাম্বারের 4টে প্রশ্ন, 100 নাম্বারের উপরে এগুলো প্রিপারেশন। আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু খুব ভালো যদি প্রিপারেশন নেওয়া যায় 80ও পাওয়া যায়, 80 অ্যাভাবও পাওয়া যেতে পারে। 80-র উপরে পেতে গেলে একটু ঘষা মাজা করতে হবে, মানে কিছুটা ইম্প্রোভাইজেশনের প্রয়োজন আছে। সেটা আমি, ওটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, আগে সিলেবাসটা শেষ করার ভাবনা চিন্তা করো, পরে যখন প্র্যাকটিস হবে মক টেস্টটাই তখন আমি গাইড করে দেবো যে আরও এক্সট্রা কী অ্যাড করা যায়। আমি বইপত্র সাজেস্ট করব, কোথা থেকে কী দেখবে না দেখবে ইত্যাদি, সেটা টোটালি ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর। এখন কিন্তু প্রত্যেকে টার্গেট রাখবে যে সিলেবাসটাকে আগে শেষ করতে হবে। তো এইটুকু মাথায় রেখে এগুলো করবে। আচ্ছা, এবার আজকের ক্লাসের হচ্ছে টপিক রয়্যাল প্যাট্রোনেজ, মানে রাজকীয় পৃষ্ঠপোষকতা। তো এটার মোটামুটি অশোক এবং কনিষ্ক এই দুজনের বৌদ্ধ ধর্মের প্রতি কী অবদান সেই বিষয়ে এটা ক্লাস। তো এখানে প্রশ্ন যে আছে, আচ্ছা এখানে এই 5 দিয়ে দেখো ফুটনোটে লেখা আছে, এটা এই ভিডিও যে আছে প্লে লিস্টে এইখানে পেয়ে যাবে 10B-তে। কোশ্চেন কি আছে, এটা কেউ পড়ে শোনাও দেখি কি বুঝতে পারছো। আমি মাঝে মধ্যে স্টুডেন্টদের বলতে দিই যে অ্যাকচুয়ালি আমার ভুল হলো, আগের ক্লাসে তোমাদের কয়েকটা জিজ্ঞাসা করতে দিলে ভালো হতো গ্রামারে। যে কেউ এটা এই কোশ্চেনটা পড়ে 3টে বা 4টে কোশ্চেন আছে, এটা কি বলতে চাইছে বলো। এগুলো বোঝারও প্রয়োজন আছে, কোশ্চেন কেমন আসছে, তার ল্যাঙ্গুয়েজ কি আছে। যে কেউ বলো। হ্যালো স্যার, বলবো? হ্যাঁ বলো। বলছি স্যার। হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ
describe the role of Emperor Ashoka in his endeavor to popularize Buddhism in and outside India. মানে ভারতের মধ্যে এবং ভারতের বাইরে বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মটা জনপ্রিয় হওয়ার কারণে অশোকের যে ভূমিকা ছিল সেটা ডেসক্রাইব করতে বলা হচ্ছে। তারপরে তারপর হচ্ছে এস্টিমেট দ্য ইম্পর্টেন্ট অশোকা ইন দ্য হিস্ট্রি অফ বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্মে অশোকের যে ইতিহাস রয়েছে তার গুরুত্ব মূল্যায়ন করতে বলা হচ্ছে। তারপরে The great landmark in the earlier history of Buddhism is the reign of Ashoka. Justify. মানেটা হচ্ছে আপনার ওই বৌদ্ধ ধর্মের ইতিহাসে মানে বৌদ্ধ ধর্মের ইতিহাসের প্রথম দিকে ওই অশোকের যে ল্যান্ডমার্ক মানে মহান বৌদ্ধ ধর্মের ইতিহাসে এর একটা মানে কি বলবো উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে অশোকের রাজত্বকাল। সেটা জাস্টিফাই করতে বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে describe the role of Ashoka the Great on the spread and development of Buddhism, মানে বৌদ্ধ ধর্মের বিস্তার এবং উন্নয়নের ক্ষেত্রে মহিষী অশোকের যে ভূমিকা সেটা বর্ণনা করতে বলা হচ্ছে। মহিষী হয় না, মহিষী নারীদের বিশেষণ, মহান অশোক বলা হবে। মহান অশোক। আচ্ছা, আমি এটা পড়তে দিলাম তার কারণ হচ্ছে যে টপিক যেটা আছে সেটা কিন্তু তোমাদের কমন, মানে এই যে নোট দেওয়া হলো এটা বিষয়, এটাকে কিন্তু এই ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথাটাকে বলেছে। তো তোমরা যখন পড়বে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলোও দেখবে। এটা অ্যাকচুয়ালি 1999 থেকে আপ টু 2019 পর্যন্ত কোশ্চেন কবে কি এসেছে সেগুলো দেওয়া আছে। ওই এখানে অলরেডি লেখা আছে WBCS 99 বলে। স্টার যেটা দেওয়া আছে এটা হচ্ছে গ্র্যাজুয়েশনে এটা এসেছে, আর কোনো কোনো জায়গায় ডবল স্টার দেখবে ওটা হচ্ছে মাস্টার্সে এসেছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে কোন কোশ্চেনটা কতখানি ইম্পর্টেন্ট এটা তোমরা একটা বুঝতে পারো, যে গ্র্যাজুয়েশন মাস্টার্স BCS যেটা দেখছো বেশি এসেছে সেটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটা করা, অনেক পরিশ্রম করে এটা বানানো। আর একটা হচ্ছে যে একটা টপিকের ওপর কত রকমভাবে কোশ্চেন আসতে পারে তারও কিন্তু এটা নিদর্শন, যে ঘুরিয়ে ফিরিয়ে দিলে অনেক সময় হয় না। যেমন এই প্রশ্নটা, দ্য গ্রেট ল্যান্ডমার্ক ইন দ্য আর্লি হিস্ট্রি অফ বুদ্ধিজম ইজ দ্য রেইন অফ অশোকা, এটা পড়লে তোমাদের কারোর হয়তো বুঝতে পারো যে কি বলতে চাইছে, এই জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছে। কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে এবং এই কোশ্চেনগুলোর আনসার এই একটাই আনসার, ঠিক আছে? তো প্রতি ক্ষেত্রে কোশ্চেনগুলো সেইভাবে দেখবে। এবারে এখানে আরেকটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু অশোকের কৃতিত্ব এটা প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হচ্ছে যে বুদ্ধিজমের প্রতি অশোকের কি কৃতিত্ব, বুদ্ধিজমের স্প্রেড হওয়ার পিছনে বা বুদ্ধিজমের প্রতি তিনি শ্রীবৃদ্ধি যাতে হয় কি কন্ট্রিবিউট করেছেন, এইটা হচ্ছে এখানে প্রাসঙ্গিক। সুতরাং এখানে কিন্তু অশোক কি সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তিনি তার সময় মৌর্য সাম্রাজ্য মানে গোটা ভারত এক ছত্রছায়া আসে, এই সব আলোচ্য বিষয় না, বা তিনি কোথায় কূপ খনন করেছিলেন, পান্থশালা নির্মাণ করেছিলেন, পশু চিকিৎসা করিয়েছিলেন, এগুলো প্রাসঙ্গিক নয়। বোঝা গেল? কোশ্চেনগুলো কিন্তু বুঝতে হবে। আর একটা বিষয় আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই জায়গাগুলোতে হিস্ট্রিতে তোমরা যা কিছু পড়েছো তার সঙ্গে অনেক কিছু মিল পাবে, কিন্তু হিস্ট্রির জিনিস এখানে লিখলে হবে না। এখানে পালি সাহিত্য যে কথাগুলো বলছে সেটার ওপর বেশি ফোকাস করা হবে। হিস্ট্রি বইতে তোমরা হয়তো পড়েছো মক্ষলী গোশালা, এইখানে কিন্তু গোশালা লিখতে গেলে হবে না, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে গোশাল, বা কেউ হয়তো খালি গোশাল এরকম আমি দেখলাম লিখেছে। গত 2 সপ্তাহ আগে এক্সাম নিয়েছিলাম এই পোর্শনের একটা, তাতে এরকম অনেকে বানান লিখেছে। তো পালিতে বা এই নোটে যে বানান আছে এটাকে ফোকাস করবে, হিস্ট্রির বানানগুলো করলে হবে না, তাতে কিন্তু নাম্বার কাটা যাবে। এবারে তো এখানে তাহলে অশোকের বুদ্ধিজমের প্রতি কি কৃতিত্ব সেটা আমরা দেখব, সেটাই কোশ্চেনগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। আচ্ছা, বড় প্রশ্ন যখন লিখবে
এই ক্লাসগুলোতে খুব বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন হবে না, বাংলা পোর্শনের যে জিনিসগুলো। এখান থেকে আমি মেনলি তোমাদের সাবজেক্টের যে খুঁটিনাটিগুলো বলবো, কোশ্চেনগুলো কিভাবে লিখবে, কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে সাজেশন করবে, এগুলোর ওপর মানে গাইডেন্সটা থাকবে। টপিকের ওপরে খুব বেশি বলার প্রয়োজন নেই, আমি একটু সংক্ষেপেই হয়তো বলবো। তো বড় প্রশ্ন যখন লিখবে, ডেসক্রিপটিভ লেখা যখন হচ্ছে, তার লেখার কিছু ধরন আছে। তোমাদের মধ্যে মোটামুটি অনেকেই আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। এখন সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা যেটা, এইচএসের পরে বা এইচএসেও যাদের সায়েন্স থাকে তাদেরও সোকল ডেসক্রিপটিভ লেখার অভ্যাস থাকে না। মানে বাক্য রচনা, একটা জিনিসকে উপস্থাপন করা, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। আর গ্র্যাজুয়েশনে তো মনে হয় অনেকেই তোমরা ইংরাজিতে পড়াশোনা করেছো, মানে লেখাটা ইংরাজিতে লিখেছো, ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি। তো আরোই বাংলায় লেখার অভ্যাসটা চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটু ঘষা মাজা করতে হবে, মানে 150 নাম্বার যে বাংলা লিখতে হচ্ছে, তো তার মধ্যে কিভাবে লিখতে হচ্ছে, তার ল্যাঙ্গুয়েজ, তার একটা কথা, মানে কাইন্ড অফ এটা একটা 15 মিনিটে তোমাকে বলা হলো যে অশোকের কৃতিত্ব নিয়ে আপনি একটা স্পিচ দিন। সেই স্পিচ দেওয়ার সময় সেখানে একটা তোমাকে জেনারেল ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর ডিটেলসগুলো বলতে হবে, শেষে একটা তার ওভারভিউ দিতে হবে যে আমি কী কী টপিক কভার করলাম। তো এই রকমভাবে কিন্তু এগুলো করতে হবে। এবং একটা নোট যখন পড়বে বা নোট যখন লিখবে, আমার কথাগুলো কিন্তু নোট করে রাখবে, এগুলো কাজে দেবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। এইটা মাথায় রাখবে, যিনি খাতা দেখছেন তিনি কিছু জানেন না। অশোক যে অশোক কে ছিলেন সেটাও তিনি জানেন না। কে একটা অশোক বলে তার কি বৌদ্ধ ধর্মের প্রতি কৃতিত্ব সেইটার সম্পর্কে একটা প্রশ্ন লিখেছে, উত্তর লিখেছে। তাহলে তোমাকে প্রথম বলতে হবে যে অশোক কে ছিল, এইটাকে জানাতে হবে, এইটা মাথায় নিয়ে লিখবে, তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে যে খাতা দেখছে সে কিছু জানে না। তাহলে আমাকে আগে বলতে হবে অশোক কে ছিল, কোন সময়ে রাজা ছিল, কোন বংশে যা ছিল, বাবা কে ছিল, এই তাই। তারপর পারলে অশোকের খুব সংক্ষেপে 2-4 কথা তার সম্পর্কে লেখা। যেমন এইখানে এই যে মানে এইটা হচ্ছে ভূমিকা, যে অশোক সম্পর্কে একটা ভালো কথা বলো যে তিনি বিন্দুসারের পুত্র ছিলেন, মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট এর পুত্র ছিলেন, তাকে অন্যতম একটা শ্রেষ্ঠ নৃপতিগণের মধ্যে শ্রেষ্ঠ বলে ধরা হয়, এত সালে তিনি রাজত্ব করেন, বলা হলো। এরপরে ভূমিকার জায়গাতে আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে যেহেতু এটা হিস্ট্রির পোর্শন, সোর্সগুলো বলতে হয় যে অশোক সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি। যেমন সামন্ত প্রাসাদিকা, মহাবংশ ইত্যাদি গ্রন্থ অনুসারে এবার তার বলা মানে অশোকের একটা পরিচয় দেওয়া হচ্ছে। তিনি যে সব ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন সেই জন্য চণ্ডাশোক নামে পরিচিত হন। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হলে তিনি ধর্মাশোক বলে পরিচিত হন, ইত্যাদি। এই কথাগুলি এখানে বলা। তো তাহলে ওই যে কথাটা বললাম যে অশোক তাহলে কে ছিল খুব সংক্ষেপে বলা, এই জায়গায় তোমরা তোমাদের মতন 2-4 কথা এক্সট্রা লিখতে পারো, সেটা অসুবিধা নেই, কিন্তু এইটাকে দিতে হবে, এটা লেখার নিয়ম। ডেসক্রিপটিভ যখন হবে লেখা, দুম করে মানে অশোকের কৃতিত্ব বলতে শুরু করলে হবে না। এটা খেয়াল রাখতে হবে। তোমাদের স্যাম্পেল নোট দেয়া থাকছে, কোনো সমস্যা নেই, এই নোটটাকেই তৈরি করে লেখো, কিন্তু এই স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে। তো এই প্যারা আমি আর বলছি না, ওই একই ব্যাপার। আর তোমাদের অনেকে প্রশ্ন করে, যেমন এখানে বলছে নিগ্রোধ সামনের কাছ থেকে, নিগ্রোধ সামনের একজন ব্যক্তির নাম। তো নিগ্রোধ সামনের মানে কি, এগুলো প্রশ্ন করার প্রয়োজন নেই, এটা হচ্ছে প্রপার নাম, একজনের নাম। ধর্মপদের অপ্রমাদ বর্গ, ধর্মপদ একটা পালি গ্রন্থ, তার অপ্রমাদ বর্গ হচ্ছে একটা চ্যাপ্টার। এগুলো পড়তে পড়তে একটু প্রথম পড়ছো জিনিসগুলো, 3-4টে ক্লাস হলে নিজেরাই বুঝতে পারো এর একটা প্রপার নাম। মানে অপ্রমাদ বর্গ মানে কি এটা আপাতত এখন জানার প্রয়োজন নেই, যদিও অপ্রমাদ বর্গ তোমাদের সিলেবাসে আছে, সেকেন্ড পেপারেরই যে পোয়েট্রি পোর্শনে আছে, এটা পরে পড়ানো হবে, সমস্যা নেই। মানে কোথাও হয়তো পড়লে যে ধরো বাইবেলের গসপেল অফ ম্যাথিউ, এখানে এই কথা উল্লেখ আছে, তো গসপেল অফ ম্যাথিউ মানে কি এটা জিজ্ঞাসা করাটা অবান্তর। সামথিং কোনো একটা টেক্সট হবে, সেরকম এটা বলা আছে। বা বলা হলো যে তৈত্তির উপনিষদ এই কথা বলা আছে, তৈত্তির উপনিষদ মানে কি, এটা প্রশ্নটা অবান্তর। তো এটা একটা কোনো গ্রন্থ, তার মধ্যে এটা আছে, বোঝা গেল। আর প্রপার নাউনের ক্ষেত্রে তো আরোই এটা খাটে,
যে লোকের নামের অর্থ জেনে আবার কি প্রয়োজন আছে, ওটা তার নাম। এবারে বিষয়বস্তু শুরু হচ্ছে। তো আরেকটি বিষয় বলি, তোমাদের অনেকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো হেডিং দেয়া নেই কেন, এখানে কি কোনো ছক করতে হবে, ডায়াগ্রাম করতে হবে, চার্ট করতে হবে ইত্যাদি। তো জেনারেলি লিটারেচার সাবজেক্টে কিন্তু এই এত ছক টক মানে ভিজুয়াল প্রেজেন্টেশনের ওপর গুরুত্ব দেওয়া হয় না। এই একদম ঢালোয়া এইরকমভাবে লেখা থাকে, পরপর প্যারাগ্রাফ উপন্যাসের মতো লেখা চলছে। হ্যাঁ, তা বলে এই নয় যে তোমরা কোনো হেডিং করতে পারো না, এটা বলা হচ্ছে না। হেডিং দিতে পারো, ধরো এখানে ভূমিকা বলে লিখলে, এটা না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো, আমি মন্দ বলছি না, কিন্তু এইরকমই লেখা হয়। তো কেউ এরকম চার্ট ফার্ট দিতে যেও না, তাতে দৃষ্টিকটু হয়ে যায়। মানে প্রত্যেকটা সাবজেক্টের একটা ধরন থাকে লেখালেখি, বা তার একটা ট্র্যাডিশন থাকে। যেমন আমার মনে আছে, আমার যখন এইচএস পড়েছি, কিছু একটা ছিল পাঠ্য ওই শব্দ দূষণ নিয়ে। ওখানে একজন মানে শব্দ দূষণের পরে কানের কি ক্ষতি হয় এইটা দেখানোর জন্য কানের একটা ছবি এঁকে দিয়েছে। তো বাংলার যিনি ম্যাডাম ছিলেন তিনি এসে বলছেন, দেখো ভাই, তোমাদের এটা যদি বায়োলজি ক্লাসের হতো তাহলে তুমি কানের ছবি টবি আঁকতে পারতে। লিটারেচার ক্লাসে মানে শব্দ দূষণের কি এফেক্ট হয় এইটা আলোচ্য নয়। লিটারেচারের ক্লাসের আলোচ্য হচ্ছে যে লেখক যে লিখছেন তিনি কিভাবে এটা উপস্থাপন করছেন, তার বাচনভঙ্গি কি আছে ইত্যাদি ইত্যাদি, মানে স্টাইল সম্পর্কে সাহিত্যিক অ্যাপ্রোচটা এখানে দেখা হচ্ছে। এখানে তার কন্টেন্ট নিয়ে এটা আলোচ্য নয়। তো এইগুলো কিন্তু ভাবতে হবে, এটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, তার ইন্ডিভিজুয়ালের মতন করে চলে। সেই মানে একটা সাবজেক্টের অন্তরাত্মা যদি বলা হয় সেটাকে ধরতে হবে, তবে গিয়ে একটা ওই বললাম মানে ৮০-৮০ মতন যদি নাম্বার ভাববো তাহলে ওই রকমভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে মোটামুটি 70 অ্যাবাভ নাম্বার পাওয়া যায়, অসুবিধার বিষয় না। তোমরা এই লেখাগুলো যখন হোমওয়ার্ক পাঠাবে, আমি কয়েকজনের খাতা চেক করেছি, ওখান থেকে আশা করি বুঝতে পারবে 30-এর মধ্যে কাউন্ট করলে বুঝতে পারবে যে পার্সেন্টেজে কত হচ্ছে নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে যে যে অশোকের শিলালিপি থেকে আমরা কি জানতে পারি, একটা কিছুটা বলা হয়েছে যে এই যে শিলালেখগুলো থেকে, স্তম্ভলেখ ইত্যাদি থেকে তার যে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, আত্মীয় স্বজনদের প্রতি সহৃদয়তা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে বলা আছে, যেগুলো অশোকের ধম্ম নামে পরিচিত। তো এই যে অশোকের ধম্ম, যেটা আমরা হিস্ট্রিতে পড়ে থাকি, যে এই অশোকের ধর্মকে কি বৌদ্ধ ধর্ম বলা যায় নাকি এটা অশোকের নিজস্ব কোনো কিছু, এরকম একটা টপিক থাকে। তো যাই হোক, এখানে যেটা বলার সেটা হচ্ছে যে এই জিনিসগুলো হয়তো অ্যাকিউরেট বুদ্ধিজমের বিষয় নয়, কিন্তু বুদ্ধিজমের যে ফান্ডামেন্টাল যেগুলো আছে তার সঙ্গে কিন্তু এগুলো সাদৃশ্য আছে। এবং সমগ্র ত্রিপিটক যদি দেখা হয়, কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো বিষয়ের জিনিস বুদ্ধের যে উপদেশ আছে তার মধ্যে পাওয়া যায়। তো সুতরাং যে অশোকের যে ধম্ম সেটা মধ্যে কিন্তু বৌদ্ধ ধর্মের একটা প্রভাব আছে, এবং তিনি যে চারিদিকে শিলালেখ লিখেছিলেন সেখান থেকে যে মানুষের মধ্যে যে এই ভ্যালু সিস্টেমটা গ্রো করার জন্য যে তিনি প্রয়াস করেছিলেন, সেখান থেকে বলা চলে সেটা পরোক্ষ প্যাসিভলি বুদ্ধিজমেরই একটা তিনি প্রসার করেছেন এর মাধ্যমে। এই জন্য এখানে বলা হচ্ছে, দেখো সিলভা লেভি তার গ্রন্থে দেখিয়েছেন অশোকের রাজত্বকালের অল্পকালের মধ্যেই বহু সংখ্যক গ্রিক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেনান্ডার, ব্যাকট্রিয়ান গ্রিক রাজা ছিলেন, যিনি পালি সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। ওই মিলিন্দ প্রশ্ন বলে যে গ্রন্থটি আছে, মিলিন্দ পৈহ, যেটা তোমরা হিস্ট্রি বই হতে পঞ্চহ পণ্য এরকমভাবে নানান রকম উচ্চারণ করে, সেইটি ওই যে পৈহ, এইটা প্রথম দিন উচ্চারণ আমি শিখিয়েছিলাম, মিলিন্দ পৈহ মানে মিলিন্দের প্রশ্ন বাংলায় বললে। তারই অ্যাকচুয়াল নাম হচ্ছে মেনান্দেরস বা সিয়েলস মেনন্দেরস বলে এনার মুদ্রা পাওয়া যায়। 140 খ্রিস্টপূর্বাব্দ এরকম একটা টাইমেই নিয়ে রাজত্ব করেছিলেন। তাহলে এই যে লেখাটা, এটা খুব সংক্ষেপ লেখা, কিন্তু এটার মধ্যে দিয়ে একটা এক্সপ্রেশনকে তুলে ধরা হচ্ছে। তার বিষয়বস্তু কি, যে অশোকের যে ধম্ম বা অশোক যে তার শিলালেখে ধম্ম বলে যে
তার ভ্যালু সিস্টেমগুলো প্রচার করেছিলেন, সেটা কিন্তু পরোক্ষভাবে বুদ্ধিজমকেই রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল তার লেখার বিষয়বস্তু কী। তো গরুর মতন এটাকে পড়ে মুখস্থ না করে প্রত্যেকটা যে প্যারাগ্রাফ হবে সেখান থেকে যে ওই আইডিয়াটা রাখা, যেটা কি বলতে চেয়েছে, এইটা যদি রাখো তাহলে কোনো মাঝখানের ইনফরমেশন ভুলে গেলেও নিজের ভাষাতে লিখতে পারবে। এবং আমি প্রত্যেককে এক্সপেক্ট করবো তোমরা নিজের ভাষায় লিখবে। নোট যা আছে হুবহু, কার অনেকের ট্যালেন্ট আছে পুরো মুখস্থ করে লিখে নেয়, সেটা আলাদা কথা, কিন্তু নিজের ভাষায় লিখলে কিন্তু ভালো লেখা হয়, এটা আমি বলতে পারি। আর এই নোট অনেকেই লিখবে। তো ধরো 7-8 জন এই নোট লিখছে, মানে মেনস হয়তো 7-8 জন, মানে আমার স্টুডেন্ট হয়তো বসলো, তাহলে যে নিজে লিখবে তার লেখাটা একটু ইউনিক হলো। এরপরে বৌদ্ধ ধর্মের উদ্দেশ্যে অশোকের প্রত্যক্ষ অবদানের কিছু পরিচয় তার শিলালেখ থেকে পাওয়া যায়। আচ্ছা, মেন হচ্ছে এইখানে প্যাসিভলি কি কি আমরা পাচ্ছি ইনস্ক্রিপশন থেকে। এবার ডাইরেক্ট জিনিসগুলো বলা হচ্ছে। পুরো নোটটা কিন্তু একখানা লজিকের আকারে সাজানো হয়েছে, যে আমরা দেখুন এই এই জিনিসটা একটা হালকা করে বলা, যে এই রকম এটার সাথে বুদ্ধিজমের লিঙ্ক আছে, তারপর ডাইরেক্ট কি লিঙ্ক আছে সেগুলো বলা হচ্ছে। যেমন লুম্বিনী স্তম্ভলেখ যেটা আছে, রুম্বিনদেহী ইনস্ক্রিপশন, যে পিলারের দিকটা আছে, অনেকে হয়তো ছবিটা দেখতে পারো, গুগল সার্চে এটা পাবে। তো ওখানে উনি উল্লেখ করেছেন যে তিনি লুম্বিনীতে শিলাময় বেষ্টনী নির্মাণ করিয়েছেন, শিলাস্তম্ভ উৎসর্গ করেছেন, লুম্বিনী গ্রামকে উদ্বলিক বা উপরি করমুক্ত করেছেন, সেই সঙ্গে মূল রাজস্বের পরিমাণ 1/6 পরিবর্তে অষ্টভাগী বা 1/8 করেছেন। হলো। আচ্ছা, আগের ক্লাসে আমি একটি কথা বলেছিলাম যে একটা নোটের যে ইউনিকনেস, সেটা যে একজন টিচারের চোখে লাগবে বা একটা নোটের যে কোয়ালিটি বাড়বে, তার ওপর কিন্তু ডিপেন্ড করে সেখানে প্রপার নাউনগুলো ঠিকঠাকভাবে ইউজ হচ্ছে কি না। যেমন লুম্বিনী স্তম্ভলেখ বা এই যে উদ্বলিক শব্দটা দেওয়া হয়েছে, যেমন কেউ লিখলো তিনি লুম্বিনী গ্রামকে উপরি করমুক্ত করে, একই ব্যাপার, যে তিনি 1/6 পরিবর্তে কর রাজস্ব 1/8 করেন, সেম ইনফরমেশান, কিন্তু একজন এই উদ্বলিক আর অষ্টভাগিক শব্দগুলো মেনশান করলো, প্রপার নাউনগুলো দিল এবং নির্ভুলভাবে দিল, কোনো ভুল লিখলো না, তার কিন্তু নাম্বার বেশি আসবে। এই জায়গাগুলো খেয়াল রাখবে, নোটগুলো যখন তৈরি করবে প্রপার নাউনগুলো যে থাকবে বা কোনো নাম্বার যদি থাকে, যেমন এইখানে এই শিলালেখে এইসব বলা হয়েছে, নাম্বার বলা হচ্ছে, এইগুলো কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, তার ওপর কিন্তু নাম্বার ডিপেন্ড করে। এরপরে নিগলি সাগর স্তম্ভলেখে বলা হয়েছে যে রাজত্বের ৪র্থ বর্ষে কোনাগমন বুদ্ধের স্তূপ দ্বিতীয়বার বর্ধিত করেন, বিংশতি বর্ষে সেখানে এসে সীতাস্তম্ভ উৎসর্জন ইত্যাদি। ধরো কেউ লিখে দিল যে অশোক কোনাগমন বুদ্ধের স্তূপ দ্বিতীয়বার বর্ধিত করান এবং সেখানে সীতাস্তম্ভ উৎসর্গ করেন, এতে কিন্তু কিছু ভুল লেখেনি, কিন্তু কতগুলো ইনফরমেশন বাদ গেল। নিগল্লি সাগর স্তম্ভলেখ থেকে এটা জানা যায়, 1 নাম্বার এটা বাদ গেল। তিনি রাজত্বের ৪র্থ বর্ষে এসেছিলেন, এটা বাদ গেল। এখানে এই বর্ষে বিংশতি বর্ষে 3 নম্বর, বোঝা গেল। তাহলে একটা লেখার মধ্যে কিন্তু এই ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে। এবং এই যে লেখাটা আছে, এই লেখাটা খুব কম্প্যাক্ট লেখা, এখান থেকে কিছু বাদ দেওয়া মানে একটা ইনফরমেশন বাদ চলে যাবে, এটাকে একদম মানে কম্প্রেস করে এই জিনিসটাকে বানানো লেখাটা। সুতরাং পড়ার সময় কেয়ারফুলি পড়বে, মানে এখান থেকে একটা সেন্টেন্স তুমি বাদ দিলে মানে অনেকগুলো ইনফরমেশন বাদ চলে গেল। এবারে সারনাথ ও এলাহাবাদের সংঘভেদ অনুশাসন থেকে জানা যায় যে তিনি সংঘভেদকারী ব্যক্তিকে, সংঘভেদ মানে হচ্ছে যারা মানে সংঘের মধ্যে দলাদলি করছে, এ আলাদা দল খুলছে, ও আলাদা দল খুলছে, এইরকম, তাদেরকে শ্বেত বস্ত্র পরিধান করে সংঘ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া ভাবরু শিলালেখে উল্লেখ করেছেন তিনি যে ভিক্ষু ভিক্ষুণীরা যাতে 7টি ধর্মপর্যায় মানে হচ্ছে ধর্মের উপদেশ, মানে বুদ্ধের উপদেশ, এগুলো স্মরণ রাখে, পুনঃ পুনঃ শ্রবণ করে, বারবার শোনেন। ওইগুলি হলো বিনয় সমুৎকর্ষ, আর্যবংশ, অনাগত ভয়, মুনিগাথা, মৌনীয় সূত্র, উপতিষ্য প্রশ্ন, রাহুলাববধ, মিথ্যা বাক্য সম্বন্ধে ভগবান বুদ্ধ কর্তৃক যা উপদিষ্ট হয়েছিল ইত্যাদি। এইখানে 7টা হচ্ছে, 1 2 3 4
5, 6, 7 হলো। তো এইগুলোর মানে জানার দরকার নেই, ওই বললাম প্রপার নাউন। তো এই রকমভাবে তাহলে এই প্যারাগ্রাফে আমরা ডাইরেক্ট কি কৃতিত্ব জানতে পারছি। 1 নাম্বার হচ্ছে লুম্বিনী ইনস্ক্রিপশন, 2 নাম্বার হচ্ছে নিগলি সাগর ইনস্ক্রিপশন, তারপর হচ্ছে সংঘবেদ অনুসারণ সারনাথের, 4 নাম্বার হচ্ছে ভাবরূপ রকেটিক যেটা আছে, বোঝা গেল। এবং প্রত্যেকটার বিষয় এখানে বলা হয়েছে। আর এইগুলো কিন্তু ধরো কেউ এখানে 7খানা লিখলো, কেউ 2টো লিখলো, ভুলে গেছে, তারপরে সেক্ষেত্রে ভুলে গেলে কি করবে, এরকম এখানে ফাঁক দিয়ে দেয়, মানে বিনয় সম্মুৎকর্ষ আর্যবংশ এখানে ফাঁক দিয়ে রাহুলাবধ নামে মিথ্যা বাক্য সমাজ করেছেন। এইটা করবে না কখনো। ফাঁক দেয় মানে এটা বলা যে দেখুন আমি ভুলে গেছি, এই জন্য ফাঁক রেখেছি। ওখানে বিনয় সমুৎকর্ষ আর্যবংশ ইত্যাদি বিষয় উপদিষ্ট হয়েছিল। এইরকমভাবে এগুলো লিখতে হবে। কিন্তু তোমরা টার্গেট রাখবে 7টা আছে মানে 7টাই লেখা। একজন যদি 7টা লিখে ফেলে তাহলে কিন্তু সেখানে অন্যজনের নাম্বারে এটা মানে বাধ্য, মানে আমি বা যিনি খাতা দেখছেন অবশ্যই এটা অবিচার করা হবে, দুজন কিছু সমান নাম্বার দেওয়া হয়। সুতরাং এই প্রপার নাউন ইত্যাদিগুলো কিন্তু খুব কেয়ারফুলি তৈরি করবে। এরপরে বলা হচ্ছে যে সামন্ত প্রাসাদিকা ইত্যাদি গ্রন্থে এই বানানগুলো ঠিকঠাকভাবে পড়বে। অনেকেই ভুলভাল, কেউ সামন্ত প্রাসাদিকা, সামন্ত প্রসাদিকা, মানে কোথাও আকার ইকার ইত্যাদি কেয়ারফুলি পড়বে। এবং আমি এটা দাবি করে বলতে পারি, তোমাদের মধ্যে বোধ হয় 1500 জন ক্লাস করছো, এই নোটটা যখন লিখবে এই সামন্ত প্রাসাদিকার বানানটা 4 থেকে 5 জন মিনিমাম ভুল করবে, করবেই করবে। এই কারণে আমি বারবার বলছি, প্রত্যেকে যেগুলো তৈরি করবে হিস্ট্রি পোর্শনে পুরো জিনিসটা একবার লিখে দেখাবে। এটা আমার দায়িত্ব, আমি সেটা চেক করে দেব। এতে সুবিধা কি হবে, ধরো এটা নোটটা তৈরি করে বাড়িতে বসে রইলে, আমার দেখালে না, ফাইনাল এক্সামে ধরো গিয়ে যখন লিখলে বানানটা ভুল লিখলে নাম্বারটা কাটা গেল। কিন্তু একবার জিনিসটা যদি লেখা দেখিয়ে নিলে, এই ধরো আজকে পড়ালাম, পরের দিনে লিখলে বা 2 দিন পরে লিখলে, যাই হোক মানে টোটাল যতদিন পড়ছো তার মধ্যে যদি একবার লিখে দেখাতে পারো। এখানে কেউ ধরো লিখলো সামন্ত প্রাসাদিকা, আমি এটা এররটা চেক করলাম, খাতা আমি খুব কেয়ারফুলি দেখি, অনলাইন যারা করছো সেখানেও পিডিএফ আমি চেক করে পাঠাই, ওটা বাড়িতে মেলাবে যেগুলো চেকিং হচ্ছে। এইটা এখানে দেখলে এখানে বানানটা ভুল হচ্ছে, এইটা গিয়ে ধরো তোমার মেইন নোট যেটা আছে প্রিন্ট করেছে আশা করি সবাই, সেখানে একটা হাইলাইটার দিয়ে দিলে, লাল কালি দিয়ে দিলে, কি যা হোক করে একটা সাইন রাখলে যে এখানে বানানটা ভুল হয়েছে। এতে কি হবে, সেকেন্ড টাইম যখন পড়বে তোমার একটা কনসাস থাকবে এই বানানটা কিন্তু আমি ভুল করেছিলাম, আমার মনে হয় না সেই বানানটা দ্বিতীয়বার ভুল হবে। তো এই কারণে কিন্তু বারবার বলা, যে সপ্তাহে যেটা পড়ানো হচ্ছে এটা লিখে দেখিয়ে দাও। এতে একটা সুবিধা, এররগুলো হবে না সেকেন্ড টাইম, এবং পুরো সিলেবাসটা লিখে দেখানো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছে যে এই সব গ্রন্থগুলোতে বলা হয়েছে যে তিনি 60,000 ভিক্ষু ভিক্ষাদান করতেন, এই এত সংখ্যক বিহার নির্মাণ করিয়েছিলেন, তার পুত্র মহেন্দ্র সংঘমিত্রাকে সঙ্গে প্রব্রজিত করেছিলেন। প্রব্রজিত মানে হচ্ছে সন্ন্যাসী, মানে বৌদ্ধ ভিক্ষু বানিয়েছিলেন। এছাড়া তিনি সহস্র সহস্র মুদ্রা ব্যয় করতেন ইত্যাদি। তাহলে এটা লিটারেচারে কি পাচ্ছি সেটা বলা, আগে শিলালেখের প্রসঙ্গ বলা হয়েছে। এখানে কেউ হেডিং করতে পারো যে পালি সাহিত্য থেকে আমরা কি জানতে পারি, এরকম একটা বলে সামথিং, না করলেও সমস্যা নেই। তারপরে বলছে যে তিনি এখানে প্রসঙ্গ বলা হচ্ছে যে এই সময়তে তিনি এই এত দান ধ্যান করতেন বলে অনেক অন্যান্য সম্প্রদায়ের লোকজন এসে বৌদ্ধ সঙ্গে যোগদান করে, মানে বৌদ্ধ সঙ্গে এসে নিজেরাই এসে ঢুকে পড়ে, মানে ভণ্ড যাকে বলে। তো তখন ভিক্ষুরা তাদের সাথে উপশত ইত্যাদি সঙ্গকর্ম করতে অস্বীকার করে। উপশত কি, উপশত কেউ কেউ বলতে পারবে? আগের ক্লাসে কিন্তু ছিল, ফার্স্ট ক্লাসে। এনিওয়ান, দেখি কার মনে আছে? উপশত হচ্ছে বৌদ্ধদের একটা রিচুয়াল। ওই যে ছিল না যে উপশত এবং উপদেশ দানের তিথি জেনে নেবে, ভিক্ষুণী সংঘের যে অষ্টগুরু ধর্ম ছিল, তো এগুলো নোট করবে।
আর আরেকটা আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসের নোট যেটা আছে সেটা পড়ে আসবে, যে শব্দগুলো অজানা সেগুলো এই ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। এই ক্লাসের শেষে আমি তোমাদের ইয়েগুলো নেব, কোশ্চেনগুলো। আর বাকি বিষয় হচ্ছে যে জিজ্ঞাসা করবে না জানা থাকলে। আচ্ছা, তো উপসদ ইত্যাদি সংগ্রহ করতে অস্বীকার করেন, তখন মৌদগলিপুত্র তিস্র বীরের সহায়তায় ভণ্ড ভিক্ষুদের তাড়িয়ে ভিক্ষু সংঘকে পরিশুদ্ধ করা হয় এবং তৃতীয় সঙ্গীতির আহ্বান করা হয়। সেখান থেকে বিশুদ্ধ স্থবির থেরবাদ বা বিভাজ্যবাদের প্রতিষ্ঠা হয় এবং অভিধর্ম পিটকের পঞ্চম গ্রন্থে কথাবস্তু রচনা করা হয়। এই হলো, তাহলে এটা হচ্ছে তৃতীয় সঙ্গীতির বিষয়ে বলা হচ্ছে। লাস্ট যেটা আছে, তৃতীয় সঙ্গীতির পরে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভিক্ষুদের বিভিন্ন জায়গায় প্রেরণ করেন। যেমন মধ্যন্তিক স্থবিরকে কাশ্মীর গান্ধারে, মহাদেব স্তরীকে মোহনসংঘ মণ্ডলে ইত্যাদিতে, এই জায়গার বিভিন্ন জায়গা। কাশ্মীর গান্ধার বুঝতে পারছো, মানে কাশ্মীর এবং নর্থ ওয়েস্টে যে কাবুল কান্দাহার ওই এরিয়াটা। রক্ষিত স্থবিরকে বনবাসীতে, বনবাসী হচ্ছে কর্ণাটকের এরিয়া। আই থিঙ্ক কর্ণাটকে অ্যাট প্রেজেন্ট কিছু জেলা টেলা আছে তার নাম বনবাসী, মোস্ট প্রবলেম, আমি যতদূর জানি, সার্চ করে দেখতে পারো। রক্ষিত স্থবিরকে অপরান্তে, অপরান্ত হচ্ছে কচ্ছ কচ্ছ যে এলাকাটা আছে পশ্চিম দিকের, মহারাষ্ট্র তো জানা লোক। যৌনক লোক মানে জবন লোক, মানে ওই সময় যে ব্যাকট্রিয়ান গ্রিকদের যে এগুলো ছিল না, ব্যাকট্রিয়া, মানে ওই ওই দিকটা ইরান ফিরানের দিকে হবে হয়তো। হিমবন্ত হিমালয়, সুবর্ণভূমি হচ্ছে লোয়ার বার্মা যেটা। এমনিতে সুবর্ণভূমি বলতে হিস্ট্রিতে ইয়ে বোঝানো হয়, মানে সাউথ ইস্ট এশিয়া, জাভা, সুমাত্রা, বর্ণীয়। কিন্তু পালিতে এক্স্যাক্টলি সুবর্ণভূমি বলতে বার্মার যে লোয়ার পার্ট যেটা আছে, ইয়াঙ্গন, থাটন, পেগু, বেসিন, তেনাসরিম, এগুলো সব শহর আছে ওই জায়গাগুলো। আর আপার বার্মা হচ্ছে যেটা মান্দালয়, ট্যাঙ্গু এইসব আছে, আরাকান, এইরকম মানে শহর টহর আছে। যাই হোক, সুবর্ণভূমিতে এবং তাম্রপর্ণী বা সিংহলে হচ্ছে এই মহেন্দ্রকে পাঠিয়েছিলেন। শ্রীলঙ্কা তো সিংহল বলা হয়। এই সব বলা হয়েছে। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এই ডেসক্রিপ্টিভ যখন লেখা হবে তার উপসংহার একটা দিতে হয়। উপসংহারে কি দিতে হয় নোট করে রাখবে। যেমন ভূমিকার ক্ষেত্রে আমি কি বললাম, সেই বিষয়ের একটা বেসিক ইনফরমেশন দিতে হয়। অশোকের কৃতিত্ব বলা যায়, তাহলে অশোক লোকটাকে, কোথায় রাজত্ব ছিল, কত কি বংশ, কত সাল, এই সেই তাই অল্প করে দেয়া হবে। তো এইরকম, যেমন ভিক্ষুণী সংঘের যে নোটটা ছিল, প্রথমে ভূমিকায় বলা হচ্ছে না যে ভিক্ষুণী সংঘ প্রথমে ছিল না, এই সেই এইগুলো, তারপরে গিয়ে গল্প শুরু হচ্ছে। তো অনুরূপে উপসংহারের মধ্যে কয়েকটা জিনিস দেয়া উচিত। যেমন একটা হচ্ছে একটা ওভারভিউ, যে কি কি বলা হলো। যে মানে প্রথমে আর কি অশোকের যে ধম্মের মধ্যে আমরা পাই যে অশোক ইয়ে করেন, মানে সেখানে একটা বৌদ্ধ ধর্মের ছাপ পাওয়া যায়। এছাড়া তার কিছু শিলালেখের মধ্যেই আমরা সরাসরিভাবে বৌদ্ধ ধর্মের প্রতি তার অবদান জানতে পারি। তারপরে টেক্সচুয়াল মানে বৌদ্ধ গ্রন্থ থেকে কী জানতে পারি, সেটা যেটা বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় তিনি অনেক দান ধ্যান করতেন। তিনি ভিক্ষু সংঘ থেকে ভণ্ড ভিক্ষুদের বিতরণ করেন এবং সঙ্গীতির ব্যবস্থা করেন, এবং সঙ্গীতির পরে তিনি বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারক প্রেরণ করেন। তাহলে এই ওভারভিউ একখানা দেয়া যেতে পারে। সব জায়গায় যে দিতে হবে এটা বলছি না, কি কি দেয়া যায়। আর কি দেয়া যায় উপসংহারে, সেটা হচ্ছে কিছু সমালোচনা, বা আমি মন্তব্য বলতে পারি, কিছু রিভিউ দেওয়া হলো, সমালোচনা, রিভিউ, ক্রিটিসিজম টাইপের। কিসের ক্রিটিসিজম? যে কথাগুলো আমি বললাম, মানে এই কথাটা আমার কথা না, এটা মনে করো তুমি নিজে লিখছো, কি বললাম, যে টিচারকে তুমি বলছো, মানে যে খাতা দেখছে সে কিছু জানে না, তাকে তুমি বলছো অশোকের কি কি কৃতিত্ব ছিল, দেখুন এই এই ছিল। তো তোমার যে বক্তব্য সেটার উপর ওভারভিউ, সেখানে কিছুটা নিজের মন্তব্য থাকলে দিতে পারো। এখানে হয়তো কিছু লেখা নেই, অনেক নোটেই দেয়া আছে। এগুলো বলার কারণ হচ্ছে তোমরা যাতে নোটগুলো লেখাটা শেখো,
আই থিঙ্ক এই জিনিসগুলো শিখলে তোমাদের মানে কম্পালসারি বাংলাতেও যে এডিটোরিয়ালিতে লেখা থাকে সেখানেও অনেকখানি স্কিলটা বাড়বে, যে একটা লেখা ভালো লেখা কীভাবে হয়। তো রিভিউয়ের মধ্যে যেমন মানে একটু খুব বেশি মানে কটূক্তি করা উচিত না, যেমন এই যে 60,000 ভিক্ষুকে ভিক্ষাদান করতেন, এইটা একটু মানে পৌরাণিক মানে কি বলবো অতিশয়োক্তি বলা যেতে পারে। তো ওটা বলা যেতে পারে যে সংখ্যাগুলো উল্লেখ আছে সেগুলো আজকের দিনে মনে হতে পারে এটা না লেখাই ভালো, মানে এরকম। কিন্তু অন্যর মধ্যে যে এই তৃতীয় সঙ্গীতির অবদান সম্পর্কে কিছুটা বলতে পারো, যে তৃতীয় সঙ্গীতির মাধ্যমে বুদ্ধিজমের প্রতি কী কন্ট্রিবিউশন হয়েছিল সেটা একটুখানি একটা দুটো বাক্য লেখা যায়। তৃতীয় সঙ্গীতি পরের দিনে না, এর পরের দিনে প্রথম এবং দ্বিতীয় সঙ্গীতি পড়ানো হবে, তারপরের দিনে তৃতীয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি পড়ানো হবে। ওইখান থেকে ইনফরমেশান পেয়ে যাবে তৃতীয় সঙ্গীতি, সেখানে কিছু অ্যাড করতে পারো। এছাড়া ইনক্রিপশানগুলো থেকে কিছুটা বলতে পারো, যে অশোকের ধম্ম প্রসঙ্গে যে কিছুটা হয়তো দিলে, এই জায়গাগুলো থেকে কিছু রিভিউ দিলে দেওয়া যেতে পারে, যে এই যে ইনক্রিপশানে যেগুলো বলা হচ্ছে, রিভিউ, সমালোচনা, মন্তব্য এগুলো বলা যেতে পারে এখান থেকে। আর কি দেওয়া যেতে পারে, আর হচ্ছে এক্সট্রা কিছু দেওয়া যেতে পারে, এক্সট্রা ইনফরমেশান যেগুলো বলা হয়নি এই নোটের মধ্যে। এইটা যেটা করতে পারো, ধরো এগুলো লিখলে এখান থেকে কেউ এই যে ধর্ম প্রচারক পাঠিয়েছিল এইটা কেউ ভুলে গেলে লিখতে, তো সেটা দিলে। এছাড়া ওইখানে শেষে লিখে দিতে হবে, যে চিঠির শেষে যেমন পুনশ্চ বলে লেখে না, যদি এখন চিঠি লেখা উঠে গেছে, যে এছাড়া জানা অশোক তৃতীয় সঙ্গীতির পরে 9টি জায়গায় ধর্মদূত প্রেরণ করেছিলেন বলে জানা যায়, যথা অমুককে অমুক জায়গায় পাঠিয়েছিলেন। এটা কিন্তু একটা স্কোপ থাকে, ভুলে গেলে এক্সট্রা এটা ওইখানে লেখা যায় এক্সটেনশন হিসেবে। আর আরও দু একটা ছিল, মনে পড়ছে না। তো এইগুলো খেয়াল রাখবে, এই জিনিসগুলো নোট করে রাখো। এতে সুবিধা হচ্ছে একাধিকজন একই লেখা লিখবে, সেই লেখাটা কিভাবে চেঞ্জ হবে, মানে ডিফারেন্সটা কিভাবে আনা যায়, এইগুলো হচ্ছে পদ্ধতি। এই ফরম্যাটগুলো যদি জায়গাতে আপডেট করতে পারো, মাঝের লেখাটা একই হবে, মাঝের যে কন্টেন্টগুলো ওটা তো মানে 9জনকে যেখানে যেখানে পাঠিয়েছিল এমন তো নয় যে অন্য নাম লিখে দিলে, মানে জনক ধর্মরক্ষিত অপরান্তে পাঠিয়েছিল, এখানে লিখে দিলে যে হ্যাঁ কি সারিপুত্রকে ওখানে পাঠিয়েছিল কি, এরকম কি কন্টেন্ট তো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে এই জায়গায়, ভূমিকার জায়গাটা আর উপসংহারের জায়গাটা। এবং কেন চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে যে ভূমিকাটা দিয়ে একটা লেখা পড়া শুরু হয়, মানে ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হয়, আর উপসংহারটা পড়ার পরে উপসংহারটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এটা কেউ বলতে পারবে সেন্স লাগিয়ে? অ্যাকচুয়ালি উপসংহার এই লাস্টটা পড়ার পরে তো একজন নাম্বারটা বসাবে না, এইটা পড়ার পরে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। এবং তোমরা টার্গেট রাখবে লাস্ট যে প্যারাটা লিখছো এই প্যারাতে যেন কোনো ভুল না থাকে। ভুলভাল লিখলে ওটা গিয়ে পুরো একটা এটা চলে আসে। এবং এত বড় একটা নোট দেখা হচ্ছে, এত বড় মানে কি 200 নাম্বারের এক্সাম, 200 মিনিমাম একজনের খাতা 7-8 পাতা হবে, বা আরও বেশিও হতে পারে। 9 করে যদি 5-6 জনও এক্সাম দেয়, 5-6 জনের 7-8 পাতা করে খাতা দেখতে হবে। সেখানে কি মাঝখানে এইগুলো দেখার ধৈর্য থাকে? তোমরাই যদি খাতা দেখো একটা তো ক্যাজুয়ালনেস চলে আসে। সুতরাং ওই জায়গা থেকে কিন্তু ফার্স্ট প্যারা এবং আরও বেশি হচ্ছে লাস্ট যে প্যারা যেটা আছে, এটাকে কিন্তু একদম নিখুঁতভাবে লিখতে হবে। ওটার উপরে অনেকখানি নাম্বারের ব্যাপারটা ডিপেন্ড করছে। বোঝা গেল? এবং তোমরা যদি চাও এই জায়গাগুলো চেঞ্জ করতে পারো, লাস্ট প্যারা যেটা হবে তাতে কী হয় 5 জনের লেখায় একটা ডিফারেন্স আসবে। এবং চেঞ্জ যে করছো সেটা খাতা যখন আমাকে পাঠাবে সে সময় আমি দেখে দেবো। এখন ধরো তুমি লিখতে গিয়ে কিছু ভুলভাল লিখলে সেটা আমি বলে দিলাম, বা আমি দেখলাম কেউ প্রয়াস করেছে নতুন কিছু লেখার, তাকে আমি ফার্দার কিছু ইনফরমেশান দিয়ে দিলাম, এইভাবে চেঞ্জ হবে। আচ্ছা, এই নোটটা পুরোপুরি
হলো। এবার এই নোট রিলেটেড বা এই যেগুলো কিভাবে লিখতে হবে ইত্যাদি আলোচনা করুন, এই রিলেটেড কারো কিছু জিজ্ঞাসা আছে? এখানে কেউ রেজ হ্যান্ড করেছিলে বোধহয়। আমার যখন আমি পড়াই সামনে পিডিএফ খোলা থাকে, গুগল মিটটা খোলা থাকে না, সুতরাং আমি দেখতে পাবো না। তোমরা অডিও অন করেই জিজ্ঞাসা করবে। আচ্ছা, কারো কিছু জিজ্ঞাসা আছে কোনো কিছু? নাহলে আমি পরের নোটটা বলা শুরু করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কনিষ্ক। এটাই একই রকম বলা আছে, রোল প্লেড বাই কনিষ্ক টু প্রোপাগেশন অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া ইত্যাদি, একই কথা। এটা অনেকদিন আসেনি, 6 সালে এসেছে। এর মধ্যে মোস্ট প্রবলি আসেনি আমার যতদূর মনে পড়ছে। এগুলো দেখবে, কোশ্চেন অবশ্যই স্টাডি করতে হবে। তোমরা কম্পিটিটিভ এক্সাম পড়ছো মানে কোশ্চেনই হচ্ছে সব। তো প্রিভিয়াস 4 ইয়ারগুলো দেখবে, 19 পর্যন্ত এখানে আপডেট করা আছে যেগুলো আছে, মানে 99 থেকে 19 পর্যন্ত যা কিছু আছে এখানে সব লেখা আছে। বাকি 4 সালটা একটু নিজেরা পারলে এখানে এখানে অ্যাডও করে নিতে পারো, যেগুলো অবজার্ভ করছো এসেছে কিনা। আচ্ছা, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, কথা জড়িয়ে যাচ্ছে। কথা একদম বুঝতে পারা যাচ্ছে না, কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে বৌদ্ধ ধর্মের ইতিহাস পড়তে গেলে আমাদের কত- বৌদ্ধ ধর্মের ইতিহাস কতটা পড়তে হবে এটা প্রশ্ন? না মানে কতটা রাজা সম্পর্কে জানতে হয়, যেমন অশোক, কনিষ্ক, আচ্ছা, এরকম এইখানে মোটামুটি। বিষয়টা হচ্ছে যে যেরকম কোশ্চেন আসে সেই অনুযায়ী এগুলো দেয়া হয়েছে। জেনারেলি অশোক বা কনিষ্ক এই দুটো থেকেই কোশ্চেন আসে ফ্রিকোয়েন্টলি। তাও এটা খুব কম আসে। যে যেমন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আহ, ধরা যাক কেউ মৌর্য সাম্রাজ্য পড়ছে। মৌর্য সাম্রাজ্য শুরু হচ্ছে চন্দ্রগুপ্ত থেকে, চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক। অশোকের পরেও তো রাজা ছিল, ওই যে কি বৃহদ্রথেরাম সব কী ছিল না, কুণাল, নামগুলো মনে নেই, মানে তাদের নামগুলোই ইতিহাসে পাওয়া যায় না। বা মুঘল সাম্রাজ্য যদি বলা হয়, বাবর থেকে শুরু করে আমরা ঔরঙ্গজেব পর্যন্ত পড়ি। ঔরঙ্গজেবের পরে কি মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যায়? তখন তো রাজা ছিল, ওই ফারুক শিয়ার দ্বিতীয় বাহাদুর শাহকে যখন ইয়ে করলো তখন গিয়ে হলো, মানে মহাবিদ্রোহের সময়তে গিয়ে মৌর্য সাম্রাজ্য বিলুপ্ত হলো বলা চলে। তাদের নাম তো আমরা পড়ি না। এখানে হচ্ছে যারা ইম্পর্টেন্ট সেগুলো এখানে পাঠ্য আছে। বোঝা গেল? তো হ্যাঁ স্যার। তো প্রতিটা টপিকেরই যেগুলো আছে মোটামুটি এগুলো থেকে হয়ে যাবে। এবং তোমাদের যেটা বললাম, এই পোর্শনটা পুরোটা যখন শেষ হবে তোমরা নিজেরা মিলিয়ে দেখে নিতে পারো, মোটামুটি যে কোনো সালেতেই 100 এখান থেকে কমন পাওয়া যাবে। মানে এটা আমার মুখের কথা না, তোমরা মিলিয়ে দেখতে পারো। তো সুতরাং ওটা নিয়ে খুব একটা ভয়ের নেই যে এর বাইরে কিছু আসতে পারে। আচ্ছা, নেক্সট কনিষ্ক সম্পর্কে বলি। তো এটা কনিষ্ক সম্পর্কে মোটামুটি জানো, খুব একটা বলার নেই। এখানে এই কনিষ্ক কী ছিলেন, মানে তার পরিচয়। হ্যাঁ, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রসঙ্গটা আমি বললাম যে ভূমিকাতে সেই প্রসঙ্গে কিছুটা বলা হয়, মানে একটা উপস্থাপনা করতে হয়। এইখানে কনিষ্কের অবদানে, অশোকের অবদানে কিন্তু অশোকের হিস্ট্রি কিছুটা বলা হয়েছে, কনিষ্কের অবদানে কিছুই বলা হয়নি এখানে। জাস্ট দুটো কথা বলা, যে খ্রিস্টীয় প্রথম শতকে কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক। 78 অব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন, তার রাজধানী ছিল পেশোয়ার। এখানে বলা হচ্ছে তিনি কুষাণ সম্রাট ছিলেন, তিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। 78 অব্দে তিনি সিংহাসনে আরোহণ করে, রাজধানী ছিল পুরুষপুর, বর্তমান হচ্ছে পেশোয়ার। মানে যদি ইউনিট হিসেবে বলি কনিষ্ক সম্পর্কে মোটামুটি আমরা এই ইনফরমেশনগুলো দিলাম। অবশ্যই এখানে এইটাও বলা যায় যে তার এই জায়গা জয় করেছিলেন, এটা একটা সিক্সথ ইনফরমেশন।
এটা কেউ বলতে পারো যেখানে আমরা কনিষ্ক সম্পর্কে আর কি ইনফরমেশন অ্যাড করতে পারি? দেখা যাক কার মানে এবিলিটি আছে, কি আমরা এক্সট্রা অ্যাড করতে পারি। আচ্ছা, কনিষ্ক সম্রাটের কনিষ্ক কত নাম্বার ছিল? যেমন ওখানে বলা বিন্দুসারের পুত্র ছিলেন, কনিষ্কর বাবাকে ছিল, কারোর মনে নেই? এই কি তোমরা ভীম পদে, তার বাবা কুজল। আচ্ছা, তাহলে এই কথাগুলো কি আমরা এখানে অ্যাড করতে পারি যে কিভাবে লেখা হবে? তাহলে তাহলে খ্রিস্টীয় প্রথম শতকের কুষাণ সম্রাটগণের মধ্যে প্রথম কুজল কৎপিতের, দ্বিতীয় ভীম কৎপিতের পরে তৃতীয় সম্রাট কনিষ্ককেই সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। তাহলে এই কথাটা কীরকমভাবে পাঞ্চ করে দেওয়া হলো, বুঝতে পারছো? এগুলো হচ্ছে লেখার টেকনিক, এইগুলো যদি শিখতে পারো তো খুব ভালো হয়। ইনফরমেশনগুলোকে নিয়ে পুরো মানে কি বলবো, মানে শব্দ নিয়ে খেলা যাকে বলে, এগুলো অবশ্য মানে একটু অভ্যাসের ব্যাপার আছে। মানে আমার পুরো ল্যাঙ্গুয়েজের উপর গ্রিপটা রাখতে হবে, আমি কি বলছি, কিভাবে লিখছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, মানে বাংলায় যখন লেখা হচ্ছে এটাকে পুরো দখল রাখতে হবে, তাতে কিন্তু খুব সুন্দর লেখা হয়। আমি কিন্তু কোনোদিন কারোর নোট করি না, মানে আমি শুধু ইনফরমেশানগুলোকে নির্যাসটা বের করে নিয়ে নিজের ভাষায় লিখি, এটা আমার নিজস্ব পদ্ধতি। এই যে লেখা আমাদের, আমি কোনো বই হয়তো পড়েছি ইত্যাদি, সেখানে আমি যথাসম্ভব নিজের ভাষাতে লিখি। তো এইগুলো কিন্তু তোমরা চেষ্টা করতে পারো যে এই ইনফরমেশনগুলো অ্যাড করার, বা কোনো জায়গায় হয়তো সেটাকে একটু পরিবর্তন করা ল্যাঙ্গুয়েজে। ধরো পাঁচজন এই কথাটাই লিখল, খ্রিস্টীয় প্রথম শতকের কুষাণ সম্রাটগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক। এই একটা কথা যদি পরপর 5টা খাতায় একজন দেখেন, সেটা আরে এ তো এই একই লিখেছে, প্রথম খাতাটা দেখলেন, পরের খাতাগুলো ও তাহলে ওই নোটটাই মানে পরপর এর পর লিখেছে, তখন কি ওই নাম্বারটা একটু অ্যাভারেজে চলে আসে। কিন্তু এখানে জাস্ট ধরো কেউ লিখলেন যে শব্দগুলোকেই এদিক ওদিক করে দিল, যে কুষাণ সম্রাট গণের মধ্যে কনিষ্ক ছিলেন শ্রেষ্ঠ, শব্দগুলো এদিক ওদিক হলো, তিনি খ্রিস্টীয় প্রথম শতকে রাজত্ব করতেন। একই কথা, এই সেন্টেন্সের ইনফরমেশনগুলো খালি একটু অন্যভাবে ঘুরিয়ে বলা হলো। ঘুরিয়ে বলার জন্য যিনি পড়বেন তার মনে হবে এটা একটা নতুন নোট। বুঝতে পারলে? তোমাদের অনেকেই আশঙ্কা করছে যে হ্যাঁ, অনেকেই তো পালি নিয়ে হয়তো পড়ছে, তাহলে আমাদের কি নাম্বার কমে যাবে? এই হলো পদ্ধতি। এইটা তোমাকে এক্সট্রা ইনফরমেশনও দিতে হবে না, সেন্টেন্সটা ওই একটা সেই করোনার সময় একটা মজার হয়েছে না, ওই আমরা চা খাবো না, খাবো না আমরা চা, ওইটাও যদি করতে পারো তাতেও কিন্তু নোটটা ডিসক্রিমিনেট করা যাবে দুটোকে। এবং যেটা বিষয় হচ্ছে যে বিএসসির খাতা দেখা হয় বিএসসির অফিসে, সেখানে গার্ড থাকে, মানে খাতা তো কারোর বাড়ি যায় না, তো ওখানে এবং কেউ কোনো বইপত্রও নিয়ে যেতে পারে না, খালি হাতে খাতা দেখতে হয়। খালি হাতে যদি এরকম 7-8 পাতা করে যদি 10খানা খাতাও কেউ দেখতে বসে, তোমাদের কি মনে হয় যে ওটা মনে থাকবে? যে মানে ওটা দুটো নোটকে পাশাপাশি রেখে যে দেখি এ কী লিখেছে, এ কী লিখেছে। তো সুতরাং যত এই প্রথম দিকটাও যদি একটু চেঞ্জ করে দিত প্যারাগ্রাফটা, সেন্টেন্সগুলো, তাহলেও কিন্তু অনেকটা এফেক্ট হবে। এগুলো চেষ্টা করবে, এবং চেষ্টা যেটা করছো সেটা যদি না দেখাও তাহলে সেটা ইম্প্রোভাইজেশন হবে না। বা চেষ্টা করতে গিয়ে মানে শিপ করতে গিয়ে বানর করে ফেললে তাহলে আবার হিতে বিপরীত হবে। তো অবশ্যই দেখিয়ে নেবে যে যা কিছু করছো। আচ্ছা, এই হলো বিষয় এখানে ওই বলা হচ্ছে। তো ওই মানে তিনি কোথায় কি রাজত্ব করেছিলেন, মানে জয় করেছিলেন, সেগুলো এইখানে বলা, ফার্স্ট প্যারা। সেকেন্ড হচ্ছে তার কনিষ্ক সম্পর্কে মানে মানে তার মুদ্রাতেই পাওয়া যায় যে বৌদ্ধ, সকৌম বৌদ্ধ এরকম হয়, সুতরাং বলা চলে তিনি বুদ্ধিস্ট ছিলেন, এটা তার প্রমাণ। এছাড়া সম্পুট লেখতে পেশোয়ারে প্রাপ্ত, সেখানে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং সর্বাস্তিবাদী আচার্যগণের প্রতি, সর্বাস্তিবাদী হচ্ছে একটা বৌদ্ধদের শাখা,
এগুলো পরে পড়বে। এই এখানেই আছে, মানে ইউনিট 2 এর লাস্ট ক্লাসে বোধহয় এই বৌদ্ধ ধর্ম শাখা বিভাজনগুলো নিয়ে আছে এইসব। এছাড়া দেবপালের একটি শিলালেখে কনিষ্ক নির্মিত বিহারের নাম পাওয়া যায়। তো এই ইনফরমেশনগুলো বলা হচ্ছে। এখানে কি বিষয়বস্তু, ডাইরেক্ট যে ঐতিহাসিক প্রমাণ যেগুলো মুদ্রা শিলালিপি থেকে আমরা কি জানতে পারি কন্ট্রিবিউশন প্রসঙ্গে, বোঝা গেল। এরপরে প্যারাতে দেখো বলা হচ্ছে হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্তে তিনি পুরুষপুরে এই চৈত্য দেখেছেন ইত্যাদি। তাহলে হিউয়েন সাংয়ের বিবরণী থেকে আমরা কি পাচ্ছি, বোঝা গেল কীরকমভাবে হিস্ট্রির থিওরিগুলো বা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এখানে। এবারে এইখানে তোমরা এক্সট্রা লিখতে পারো হিউয়েন সাং কী বলেছেন। হিস্ট্রি তো সবাই ভালো ভালো বই পড়ো, আমার মনে হয় আমার থেকে হিস্ট্রি তোমরা বেশি ভালো জানবে, মানে যে পরিমাণ হিস্ট্রি বিসিএসের জন্য পড়ো, তো সেখান থেকে কিছু ইনফরমেশান অ্যাড করতে পারো যে হিউয়েন সাংয়ের বিবরণীতে এই পাওয়া যায়, কনিষ্ক সম্পর্কে ওই পাওয়া যায় ইত্যাদি। এই কিন্তু এইটা টপিকগুলো কিন্তু আলাদা করা হয়েছে, মানে কি ইনফরমেশান পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি সেই বিষয়ে। এরপরে চতুর্থ বৌদ্ধ সমিতি প্রসঙ্গে বলা হচ্ছে, যেখানে কি হয়েছিল এগুলো, যে জলন্ধরে অথবা মতান্তরে কাশ্মীরে হয়েছিল, সেখানে বসুমিত্র সভাপতিত্ব করেছিলেন। বৌদ্ধ শাখাদের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়, ত্রিপিটক লেখা হয়, ত্রিপিটকের উপরে ব্যাখ্যা গ্রন্থ বা বিভাগ শাস্ত্র রচনা করা হয়। তাহলে চতুর্থ বৌদ্ধ সমিতি সম্পর্কে এগুলো বলা হলো, খুব সংক্ষেপে লেখা আছে এখানে, কিছু অ্যাড করলে করতে পারো, সমস্যা নেই। এরপরে হচ্ছে যে বৌদ্ধ ধর্মে মানে তার সময়তে মহাযান বৌদ্ধ ধর্মের প্রসার হয়, এই প্রসঙ্গে বলা। তারপরে যেটা বলা যে মহাযান কিভাবে স্প্রেড করে কনিষ্কের পৃষ্ঠপোষকতায়, সেই কথাটা দুটো সেন্টেন্সে বলা। বেসিক্যালি এইখানের প্যারাগ্রাফের বিষয় হচ্ছে মহাযানের উত্থান, কনিষ্কের হাত ধরে মহাযানের উত্থান। এরপরে কনিষ্কের রাজসভা সম্পর্কে বলা হচ্ছে যে সেখানে বৌদ্ধ পণ্ডিতেরা সব ছিল, পার্শ্ব, বসুমিত্র ইত্যাদি। তারা অনেক গ্রন্থ রচনা করেন বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে ধরো তোমরা নাম লিখতে পারো, এদের লেখা কোনো গ্রন্থ কেউ বলতে পারবে? পার্শ্ব, বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, চরক, মাঠর ইত্যাদি। তাহলে কোনো এদের কারোর কোনো গ্রন্থের নাম কেউ বলতে পারবে লেখা? আরো কিছু মনে আছে অষ্টঘোষের? হ্যাঁ, সারিপুত্র প্রকরণ। আরো আছে যেমন বজ্রসূচি, সৌন্দরানন্দ, কেউ একটা বললো। হ্যাঁ, না ওটা তো ইয়েদের লেখা না। তাহলে এই যে এই কথাটা বলে বিপুল গ্রন্থ রচনা করেন, এবার কিভাবে ইনফরমেশনটা অ্যাড করবে? এর মধ্যে অশ্বঘোষ রচিত বুদ্ধচরী, সারিপুত্র প্রকরণ, বজ্রসূচি, চন্দ্রানন্দ, চরক রচিত চরক সংহিতা, আমারও মনে পড়ছে না বাকিগুলো কার কি লেখা। নাগার্জুনের যেমন অষ্ট ইয়ে কি আমার এটা এক্সাক্ট মনে পড়ছে না। হ্যাঁ, লিখতে পারো, ওটা চেক করতে হবে। না না, ওটা না, বসুমিত্রের হতে পারে। এখানে পার্শ্ব বসুমিত্র এরা ওই সভাপতি ছিল ওই যে ইয়ের চতুর্থ বৌদ্ধ সমিতি, যে এগুলো লিখতে পারো। মানে এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে নোটে ইনফরমেশন অ্যাড করবে, তোমাদের হাতে অলরেডি আছে। মানে ডেসক্রিপটিভ লেখাটা কিন্তু একটা ট্যালেন্ট, মানে অনেকে জেনেও লিখতে পারে না, অনেকে অল্প জেনেও এমন গুছিয়ে লেখে নাম্বার বেশি পেয়ে যায়। তাহলে এইগুলো তোমরা জানো। তা আমার যেটা বলার উদ্দেশ্য, নোট দেয়া হচ্ছে খুব ভালো কথা, কিন্তু এটা তোমরা কিছু অ্যাড করলে করতে পারো, বোঝা গেল? কোনো ব্যাপারই না, হিস্ট্রি পোর্শনে এখানে অনেক কিছু অ্যাড করতে পারো, কনিষ্ক প্রসঙ্গ ইত্যাদি। ঠিক আছে, এই হলো বিষয়। আর কি গ্রন্থ আছে আর বলার দরকার নেই, যে যার বাড়িতে যখন লিখবে তখন করবে। আচ্ছা, এবারে 1900 সময় অনেক বৌদ্ধ স্তূপ টুপ নির্মাণ হয়, মানে এই সময় গান্ধার শিল্প প্রসার হয়, মথুরা শিল্প প্রসার হয়।
এইখানে একদম বলে ছেড়ে দেওয়া হয়েছে কথাটা। এখানে গান্ধার শিল্প মথুরা শিল্প নিয়ে দু চার কথা লিখতে পারো, কিছুটা লিখলে, কিন্তু বেশি বাড়ানোর প্রয়োজন নেই, কেননা এইটা নোটটাকে একটু লিখে শেষ করতে হবে। মানে 30 নাম্বারের কোশ্চেন মানে মানে 25 মিনিট 30 মিনিট মনে হয় হবে। 3 ঘন্টা যদি 200 নাম্বারের জন্য যদি 3 ঘন্টা দেওয়া হয়, তাহলে 30 নাম্বারের জন্য মনে হয় আন্দাজ ক্যালকুলেশন করে রাখবে ওই 28-30 মিনিটের মতো বোধহয় লাগবে, তার মধ্যে শেষ করতে হবে সেরকম লেখা। এইখানে কনিষ্কের জীবনী লিখতে বসলে হবে না, এটা একটা বিষয়। লাস্ট হচ্ছে এই যে তার ওই এটা দেখার রিভিউ মতো একটু দেয়া হয়েছে ছোট করে, যে তিনি বৌদ্ধ ধর্মের অনেক প্রসার করেন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে আয়োজন করেন। এছাড়া বহির্ভারতে বৌদ্ধ ধর্ম প্রসারের ক্ষেত্রে অশোকের পরে কনিষ্কের স্থানই সর্বোচ্চ। এখানেও তোমাদের অনেক কিছু অ্যাড করতে পারে, ওভারঅল কিছু রিভিউ বা কনিষ্ক প্রসঙ্গে হিস্টোরিয়ানদের কিছু মতামত, সেগুলো লিখতে পারো ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, এই যে নোটটি হলো, এই সম্বন্ধে কারো কিছু বক্তব্য আছে বা প্রশ্ন ইত্যাদি ইত্যাদি, বা নোট লেখা প্রসঙ্গে যে যে টেকনিকগুলো আলোচনা করলাম সেই প্রসঙ্গে? আচ্ছা, কারোর প্রশ্ন না থাকার অর্থ কিন্তু হয় বুঝতে পারছো না, অথবা এটা নিয়ে তোমরা কালচার করছো না। মানে একজন ভালো স্টুডেন্টের পরিচয় হচ্ছে সে কি প্রশ্ন করছে। মানে যে যত বেশি কোয়ারিজ থাকে, তার মানে এই নয় যে অং বং অজরং বজরং প্রশ্ন করছে সেটা। মানে যার যত ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে তার তত প্রশ্নগুলো ওঠে, এবং সেখান থেকে তার মানে জ্ঞানও বৃদ্ধি হয় এবং অবভিয়াসলি লেখাতেও তার প্রতিফলন আসে। আচ্ছা, এরপরে শর্ট নোট আছে। শর্ট নোট দেখো অশোক আছে এবং কনিষ্ক, এই যে এত কিছু পড়লে সেটা ছোটতে লেখা আছে, এটা আমার মনে হয় বলার কিছু প্রয়োজন হবে না। আর শর্ট নোটের ক্ষেত্রে আমি বলেছিলাম প্রথম দিকে ক্লাসে যে যখন ব্যক্তির প্রসঙ্গে শর্ট নোট হবে তার একটা প্যাটার্ন আছে, সেইটা ফলো করে লিখবে। স্থানের নামের ক্ষেত্রে একটা প্যাটার্নে লিখতে হবে। এই তাহলে আজকের যে সেকেন্ড ক্লাস যেটা সেটা কমপ্লিট হলো। এই এখানে খোঁটান লেখা হয়েছে, কিছু ক্ষেত্রে না একটু স্পেলিং মিস্টেক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়, কিছু করার নেই, এটাকে শুধরে নেবে। খোটান। তোমাদের যদি বানান যদি মনে হয় কোনো জায়গায় কিছু, এটা জিজ্ঞাসা করে নিতে পারো যে এইখানে বানানটা এরকম আছে, ওটা আমি বলে দেব। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু জিজ্ঞাসা আছে। ঠিক আছে, দাঁড়াও।